যখন আমি জানতে পারলাম যে আমার হবু বর খুব বেশি হ্যান্ডসাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। কেননা ওই যে কথায় বলে না, হ্যান্ডসাম স্বামী আর মিষ্টি তরমুজ ভাগ্যবান লোকেরাই পায়। আমি তো আনন্দে ছিলাম যে আমার হবু বর সত্যি খুব সুন্দর, হ্যান্ডসাম, সাহসী আর বড়লোকও ছিল। শুনেছিলাম তার কারোর সাথে খুব গণ্ডগোল হয়েছিল এবং সে তাকে এমন পিটান পিটিয়েছিল যে পুরো শহর তাকিয়ে দেখছে। ওর তো ভিডিও তৈরি হয়েছিল, যেটা একটা ওয়েবসাইটে ছিল, আর লোকজন ভালো ভালো কমেন্টও করেছিল। তার মানে আমার বিয়ে একজন খুব নামকরা, সুন্দর, হ্যান্ডসাম আর সাহসী মানুষের সাথেই হতে যাচ্ছে। ওর নাম সানে। নামও কত সুন্দর। আমি খুব খুশি ছিলাম। আমিও কারো থেকে কম ছিলাম না। আমি খুব বেশি লাবণ্যময়ী আর সুন্দরী ছিলাম। আমাদের দুজনের জোড়া খুব সুন্দর হয়েছিল। বরং এখনও যদি দেখা যায় তো আমিই বেশি সুন্দরী। যাই হোক, বিয়ের জোগাড় যন্ত্র হতে লাগলো আর আমার বিয়ে হয়ে গেল। যখন আমি স্বামীর বাড়িতে এলাম, তখন তারা আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করলো যে পুরো শহর তাকিয়ে দেখল। আমাদের বিয়ে শহরে বড় বিয়ের মধ্যে একটা। সবাই জানতো যে আখি ইন্ডাস্ট্রিজের মালিকের বিয়ে হচ্ছে। আমরা খুব খুশি ছিলাম, কিন্তু হয়তো আমাদের খুশি থেকে কারো নজর লেগে যায়। আর এরকম বড় বড় বিয়েতে কারো না কারো নজর লেগেই যায়, আর অবশ্যই কিছু খারাপ হয়ে যায়। কিন্তু আমি এটা জানতাম না যে আমার ক্ষেত্রে এত তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেটা এতটা খারাপ হবে। এখনই আমার স্বামী ঘরে আসবে না, এখনও অনেকগুলো নিয়মকানুন বাকি আছে। যাই হোক, অনেক রাতে আমার স্বামী আমার ঘরে আসতে চলেছে, এই খবর আমি পেয়ে গেছিলাম। আমাকে আবার সাজানো হলো। আমার যে মেকআপ খারাপ হয়ে গেছিল সেগুলো আবার ঠিক করা হলো। এরপরে আমার স্বামী যখন আমার ঘরে এলো, তখন তার হাব ভাব কিছুটা অদ্ভুত ছিল। আমি ভাবলাম এরা বড় লোক, তাই হয়তো নেশায় আছে। কিন্তু সে বলল যে ও মদে হাত অবধি লাগায় না, কেননা ও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সতর্ক। ও বারবার কাশছিল, কখনো নিজের মুখের উপরে হাত রাখতো, কখনো পেটের উপরে। ও বলতে লাগলো আমাকে এত মিষ্টি খাইয়ে দিয়েছে যে মনে হচ্ছে আমার পেট খারাপ হয়ে যাবে। আমি এই কথাটা শুনে হেসে দিলাম। সবেমাত্র সে আমার হাত ধরেছিল, তখনই হঠাৎ করে সে পড়ে গেল আর সে অজ্ঞান হয়ে গেল। আমি খুব টেনশনে পড়ে তাড়াতাড়ি করে লোকজনকে ডেকে নিলাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাকে তার সাথে যেতে দিল না, কিন্তু জানা গেল যে রাস্তাতে ওর শরীর খুব খারাপ হয়ে গেছিল। তারপরে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর এমন কথা শুনিয়েছে যে আমাদের সবার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি নিজে ঘরে বসে অপেক্ষা করছিলাম। জানি না আমার স্বামীর শরীর কিভাবে খারাপ হয়ে গেল। সবকিছু খুবই অদ্ভুত ছিল। লোকে বলে বাসর রাতের পরের দিন নববধূ হাসপাতালে যায়, কিন্তু এখানে তো আমার স্বামী বাসর রাতেই হাসপাতালে পৌঁছে গেল। এরা সবাই শিক্ষিত, বুদ্ধিমান লোক এবং ধনী, এই কারণে উল্টোপাল্টা কোনো কথা বলছিল না। কিন্তু কি জানি, হয়তো মনে মনে ভাবছে আমি হয়তো কিছু করে দিয়েছি। কিন্তু ডক্টর যখন আমাদেরকে বললেন যে ওকে বিষ দেওয়া হয়েছে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি কিভাবে নিজের স্বামীকে বিষ দিতে পারি? আমার উপরে কারো সন্দেহ ছিল না, আর আমি এরকম করিনি, কিন্তু কেউ তো এটা করেছিল। যাই হোক, যেই করুক না কেন, সে বাঁচতে পারবে না। আমরা তাকে পরে ধরে নেবই। এখন সবাই আমার স্বামীর জীবনে প্রার্থনা করতে লাগলো, আর আমি বুঝে গেলাম যে আমার উপরে কারো নজর লেগে গেছে। এখন আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করলাম যে কোনোভাবে আমার স্বামী বেঁচে যাক। কিন্তু আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল। তাকে এত বেশি বিষ দেওয়া হয়েছিল যে ওর শরীরের সমস্ত জরুরি অঙ্গ ফেল হয়ে গেছিল, আর শেষ মুহূর্তে ও কিছু বলারও সুযোগ পায়নি। আমার হাতে এখনো বিয়ের মেহেন্দি লেগেছিল, চোখে স্বপ্ন ছিল, হৃদয়ে আশা ছিল। কিন্তু আমি তো কয়েক ঘন্টার মধ্যেই বিধবা হয়ে গেলাম। লোকজন আমাকে ডাইনি বলতে লাগলো, উল্টোপাল্টা কথা শোনাতে লাগলো। তারা বলতে লাগলো এইসব কিছুই আমার কারণে হয়েছে। এটা এমন একটা দুর্ঘটনা ছিল, কারোর সাথেই হয় না। আর যখন হয় তখন যে মরে যায় তার সাথে সাথে অন্যরাও মরে যায়, কেননা আশেপাশের লোকজন তাকে বাঁচতে দেয় না। আমার স্বামীর বিদায়ের শেষ নিয়ম পালন করা হয়ে গেছিল। তারপরে সবাই এই কথাটা নিয়ে বসে গেল যে এইসব হলো কিভাবে। সবাই বলতে লাগলো ও তো সুস্থ অবস্থায় নিজের নববধূর ঘরে গিয়েছিল, মনে হয় নববধূ কিছু করেছে। আমার শাশুড়ি আর দেওর বলতে লাগলো হয়তো একে আমাদের কোনো শত্রু পাঠিয়েছে। এরপর তারা সবাই মিলে এই অভিযোগ আমার উপরে লাগিয়ে দিল। আমি চিৎকার করতে থাকলাম, বোঝাতে থাকলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। আমার মাও আমার জন্য কিছুই করতে পারেনি। আমার বাবা এই দুনিয়াতে নেই, আর মা একা, বেচারি কি করতে পারতো? যদি আমার মা কোনো বড় পদে থাকতো বা বড় লোকও হতো, তবু হয়তো আমাকে বাঁচাতে পারতো না, কেননা এদের হাত অনেক লম্বা ছিল।
আর আমার মা তো একজন সাধারণ মহিলা, যে স্কুলে মাস্টারি করে নিজের মেয়েদের বিয়ে দিয়েছিলেন। আর তিনি এই ব্যাপারটা নিয়ে খুশিও ছিলেন যে তার একটা মেয়ে এত ভালো পরিবারে গিয়েছে। ও বাকি বোনদেরও খেয়াল রাখবে। কিন্তু আমার সংসার ভেঙে গেছে। এখন আমি জেলে চলে এসেছি। যখন জেলে ঢুকলাম তখন সমস্ত কয়েদিরা আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগলো আর গালমন্দ করতে লাগলো। একটা মহিলা আমার কাছে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সে বলল, সবাই কোনো না কোনো খারাপ কাজ করেছি, কিন্তু নিজের স্বামীকে বাসরাতে বিষ দেওয়া ভয়ানক অপরাধ। তুই এতটা সুন্দরী, মনে হয় তোর অন্য কারোর সাথে চক্কর আছে, তাই তুই নিজের প্রেমিকের সাথে মিলে স্বামীকে মেরে ফেলেছিস। আমি বললাম, আমি এরকম কিছুই করিনি। সবাই আমাকে না শুধু হত্যাকারী বরং চরিত্রহীন বলতে লাগলো। আর এই কথাটা শুধু জেলের ভিতরে নয়, বরং বাইরেও একই ধরনের কথা হচ্ছিল। এখন আমার জীবন তছনছ হয়ে গেছে। যতক্ষণ না লোকেরা অন্য কোনো কাজ পেত, তারা আমাকে নিয়ে ডিসকাস করতে থাকতো। সবাই বলতো যে এই মেয়েটার মনে হয় অন্য কারোর সাথে চক্কর আছে। আমার মাকেও এসব কথা শুনতে হয়েছিল। আমার বোনেদেরও সংসারে তাদেরও এটা নিয়ে কথা শুনতে হয়েছিল যে তোমার বোন এত খারাপ যে নিজের স্বামীকেই বিষ দিয়ে মেরে ফেলেছে। বোনেদের জীবনও খুব কষ্টকর হয়ে গেছে। এদিকে আমি দিনরাত কান্না করা ছাড়া আর কিছুই করতে পারতাম না। এরপরে আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এই জেলের যে জেলার ছিল, সে খুব অদ্ভুত ধরনের মহিলা। জেলার দেখতে খুবই লম্বা চওড়া আর কথায় কথায় কয়েদিদের উপর হাত তুলতো। কারো সামান্য একটু ভুল হলেও ক্ষমা করতো না। একদিন সে আমার লকআপে এলো। আমি এই লকআপে একাই থাকতাম। তিনি এসে আমাকে বললেন, তোর নামই পূজা? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সেই যে নিজের স্বামীকে মেরে এসেছে? আমি বললাম, না, আমি আমার স্বামীকে মারিনি। তার কোনো শত্রু তাকে বিষ দিয়েছিল। আমি তো তাকে হৃদয় থেকে নিজের জীবন সঙ্গিনী মানতাম। আমি কেন এরকম করব? সে বলল, আমি তো জবানবন্দি শুনতে চাই না। আমার সাথে আমার ঘরে চলে আয়। আমি তার ঘরে গেলে তিনি আমার দিকে ধ্যান দিয়ে দেখলেন। তারপরে বললেন, তুই তো খুবই সুন্দরী। এখন তুই মেরেছিস নাকি অন্য কেউ, কিন্তু সে তো মারা গেছে। এখন তুই নিজের জীবনের সাথে কি করতে চাস? আমি অবাক হয়ে গেলাম যে আমি জেলে আছি, আর ইনি আমাকে জিজ্ঞেস করছেন আমি নিজের জীবনের সাথে কি করতে চাই। আমার জীবন তো এখন জেলেই কাটবে। আমাকে এখান থেকে কেউ বের করবে না। তারপরে আমার মাথায় একটা কথা এলো যে কখনো কখনো যাদের কেউই থাকে না, তাদের হয়ে কিছু এনজিও সংস্থা কেস লড়ে আর তাদেরকে বাঁচিয়েও নেয়। হয়তো আমার জন্য এরকম কোনো সংস্থা কেস লড়তে চাইছে। তাই আমি বললাম, আমি এখান থেকে বের হতে চাই, স্বাধীনভাবে জীবনে বাঁচতে চাই। তিনি কিছু খাচ্ছিলেন আর আমার কথা শুনছিলেন। তিনি এমনভাবে খাচ্ছিলেন যেমন কোনো জানোয়ার খায়। মাংসের হাড্ডি হাতে করে উঠিয়ে মুখ দিয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, আর কি কি করতে চাও? আমি বললাম, আমার মা বাড়িতে একা থাকেন, তিনি ঠিকভাবে কাজ করতে পারেন না। আমি তাকে গিয়ে সাহায্য করব, মায়ের খেয়াল রাখবো, আর সমাজে আমার বিরুদ্ধে যে সমস্ত কথা হচ্ছে সেটা ভুল প্রমাণ করব। তিনি বললেন, আচ্ছা, ধান্দা করবে? যখন তিনি এই কথাটা বললেন তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর আমি বললাম, এর মানে কি? এটা আপনি কি ধরনের কথা বলছেন? তখন তিনি বললেন, আমি সোজা কথা সোজাভাবে বলছি। এরপরে মুখ থেকে মাংসের হাঁটি এক সাইডে ফেলে বললেন, তুমি এত সুন্দরী, এই কাজ তোর জন্য সবচেয়ে উপযুক্ত হবে। আমি বললাম, না, আমি ভালো ফ্যামিলির মেয়ে, এসব করতে পারবো না। তিনি বললেন, হ্যাঁ, তাই তো তুই নিজের স্বামীকে মেরে এসেছিস। আমি জোরে চিৎকার করে বললাম, আমি আমার স্বামীকে মারিনি। তখনই তিনি আমার মুখে থাপ্পড় মেরে বললেন, ধান্দা করবি কিনা বল। আমি বললাম, এইসব কিছু করেন আপনি এখানে? তখন তিনি বললেন, হ্যাঁ, করি তো। যখন তোর মতো সুন্দরী কোনো মেয়ে আসে তখন করতে হয়, না হলে তো এখানে সব নোংরা পাগলি বুড়ি কয়েদিরা থাকে, যাদের দিকে কেউ ফিরেও তাকায় না। ওদেরকে দিয়ে হাবিজাবি কাজই করানো যায়, অন্য কিছু না। কিন্তু তোর মতো সুন্দরী এই জেলে মাঝে মধ্যে আসে। সরকার থেকে আমাদের যা বেতন দেয়, সেই বেতন দিয়ে আমাদের 10 দিনের খরচও পার হয় না। তাই এখান থেকে জোগাড় করতে হয় বেবি, এটাই দুনিয়া। আমি বললাম, না, আমি এমন কোনো কাজ করব না। তিনি বললেন, ঠিক আছে, তোর মতামত জানতে চাইছিলাম। যদি তুই ভালোভাবে মেনে নিতি তাহলে জিনিসটা কিছুটা সহজ হতো। এখন যখন তুই ভালোভাবে মানছিস না, তখন আমরা তোকে দিয়ে জোর জবরদস্তি করিয়ে নেব। এ কথা শুনে আমার এমন ভয় হলো যেন আমি আমার মৃত্যুকে দেখিয়ে নিলাম। আমি বললাম, জোর জবরদস্তি করিয়ে নেব মানে কি এর? তিনি বললেন, তাহলে আর কি করব হুজুর? এরপর তিনি দুটো মহিলাকে ডাকলেন, যারা আমাকে জোর করে কোথাও নিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। তারা আমাকে একটা জেলের মধ্যে আটকে রেখে চলে গেল। কিন্তু এটা সেই জেল নয় যেখানে আমি আগে থাকতাম।
এটা একটা ছোট্ট জেল। ভাবলাম চলো, ইজ্জত নষ্ট হওয়ার চেয়ে ভালো আমি কয়েদি হয়েই থাকি। কিন্তু কিছু সময় পরে সেখানে একটা লোক ঢুকে পড়লো। আমি জানতাম না এটা কে, কিন্তু মুখ দেখে পুলিশ বলে মনে হচ্ছিল, কিন্তু পুলিশের ড্রেস ছিল না। এই জেলের ভিতরে আমার সাথে সেই অত্যাচার হয়ে গেল, যার ব্যাপারে আমি কখনো ভাবতেও পারিনি। আমার মাথার মধ্যে এখন আমার স্বামীর কিছু মুহূর্ত ছিল। আমি ওর সাথে থাকতে চেয়েছিলাম, যদিও তার সাথে খুব বেশি হলে আমি ৮ ঘন্টা ছিলাম। আমি তাকে আমার সবকিছু মেনে নিয়েছিলাম। বাসর রাতে তার ভয়ানক মৃত্যু হয়। তারপরে আমার উপরে অভিযোগ লাগিয়ে আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়। যখন মানুষ ভাবে এর থেকে খারাপ কিছু হতে পারে না, কিন্তু বাস্তবে এর থেকেও বেশি সমস্যা তাকে ফেলে দেওয়া হয়। আমার সাথে এইসবই হচ্ছিল। আমাকে আবার আমার পুরনো জেলে ফেলে দেওয়া হলো। এখানে নতুন এক মহিলা এসেছিল, যে আমার অবস্থা খুব খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করলো, তোমার সাথে কি হয়েছে? প্রথমে তো আমি কিছুই বললাম না। তারপর আমি তাকে সবকিছু বলে দিলাম। ইনি হয়তো একজন ভালো মহিলা ছিলেন, যে অন্যদের মতো আমাকে কটু কথা শোনাতো না। সে আমার এই খারাপ অবস্থা দেখে আমাকে বলল, এই দুনিয়াটাই এইরকম। তুমি মনে করো বড় জেল থেকে বেরিয়ে তুমি ছোট জেলের মধ্যে এসে পড়েছ। তোমার মতো সুন্দর মেয়ে, তাও যার মাথার উপরে না বাপ আছে না ভাই আছে, তার সাথে তো এর থেকেও খারাপ হতো। এখানে এসে তবু তুমি কিছুটা বেঁচে গেছো। এখানে তবু ১-২ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু যদি বাইরে থাকতে তাহলে না জানি কত জায়গায় ঘুরতে হতো। আমার এই কথাগুলি একদমই ভালো লাগলো না। ওর কথা শুনে আমি কোনো সান্ত্বনা পাচ্ছিলাম না। উল্টে ও আমার কাটা খায়ের উপরে লবণ ছিটাচ্ছিল। আমি চুপচাপ বসে রইলাম। আর কি বা করতে পারি? একটা অসহায় মেয়ে কান্না ছাড়া আর কি বা করতে পারে? এখন আমার জীবন নরকে পরিণত হয়েছে। আমার জীবন খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছিল। এসব ভেবে ভেবে আমার চোখে জল শুকাতোই না। খাবার তখনই খেতাম যখন খিদে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হতো। এটাই এখন আমার জীবন। আমি এভাবে বাঁচতে চাচ্ছিলাম না। এই জেলার আমার ইজ্জতের সাথে বারবার খেলতে লাগলো। এই সময় আমি ছাড়া আর কোনো সুন্দরী মেয়ে জেলের ভিতরে ছিল না। এই কারণে তার সমস্ত নজর আমার উপরেই ছিল। সে আমার উপরে অত্যাচার করত, আর আমাকে দিয়ে এইসব অপরাধ করাতো, কিন্তু আমাকে দিয়ে আর কোনো কাজ করাতো না। সে বলতো এই সৌন্দর্য খারাপ যেন না হয়। একদিন আমি সবজি কাটতে বসেছিলাম, তখন আমাকে উঠিয়ে দিল আর বলল, তোমার এইসব করা দরকার নেই। সে তো আমাকে রোদেও বেড়াতে দিত না। আমি ভাবতাম, এই কি ধরনের মহিলা? এ কার মা, কার বউ? এ নিজের ছেলেকে কিভাবে মানুষ করে? একে জেলে সমস্ত মহিলারা অভিশাপ দিতে থাকতো। সবাই বলতো ভগবান একে যেন ওপরে তুলে নেয়। আর একদিন না জানি কার অভিশাপ লেগে গেল, যে সে জেলের ছাদ থেকে পড়ে গেল। সেই সময় তার আশেপাশে কেউই ছিল না। কেউ যদি দাঁড়ানো থাকতো তাহলে সেই ওকে ধাক্কা দেওয়া নিজের পরম কর্তব্য বলে মনে করত। হয়তো সে নিজেই পা পিছলে নিচে পড়ে গেছে, আর এরপরে ওর চোখ হয়তো নরকে গিয়ে খুলেছে। কিন্তু আমরা খুব বেশি দিন শান্তিতে থাকতে পারলাম না, কেননা ওর পরে আর একজন খুবই শক্ত মেজাজের জেলার মহিলা এখানে এসে গেল। কিন্তু এ আমাকে দিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করাতো না। আমার ভালো ব্যবহার আর কম বয়সের কারণে আবার আমার কেস ওপেন করা হয়েছিল। যারা নতুন নতুন উকিল হয়, তারা যাদের কেউই থাকে না সেই রকম কেস খোঁজে, আর কেস লড়ে তারা নিজেদের নাম কামাতে চায়। আমার ফাইল এরকমই কোনো এক উকিলের হাতে লাগে। তিনি একজন মহিলা উকিল। তিনি আমার কেস হাতে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসেন। আমি তাকে সবকিছু বলি। তিনি বলল, এই জিনিসটা তো পাগলেও বোঝে, যে যদি কোনো মেয়ের বিয়ে এত ধনী পরিবারে হয়, তাহলে সে বাসর রাতেই কেন স্বামীকে মেরে ফেলবে? বরং সে যদি তার স্ত্রী হয়ে থাকে তাহলে তার বেশি লাভ হবে। কিন্তু যখন কপালে কিছু খারাপ হওয়া থাকে, তখন এই ধরনের কথা এক সাইডে হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তিনি সত্যি আমাকে সাহায্য করেন। 11 মাসের ট্রায়ালের পরে আমি জেল থেকে মুক্তি পেয়ে যাই। আমি পুরো 4.5 বছর পরে বাইরে বেরোলাম। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স 19 বছর ছিল, আর এখন 24 বছর হতে চলেছে। এখনও আমি সুন্দরী। কুমারী তো ছিলাম না, কিন্তু সুন্দরী অবশ্যই ছিলাম। ভেবেছিলাম কারো বউ হয়ে বাকি জীবন ভালোভাবে কাটিয়ে দেব। আমার সঙ্গে দেখা করতে কেউ আসেনি, কিন্তু আমার মুক্তির খবর আমার বাড়ির লোকেদের দেওয়া হয়েছিল। এটা সেই উকিল আমাকে বলেছিল। যাই হোক, আমি যখন বাড়িতে এলাম তখন সেখানে আমার মেজ দিদি বসেছিল। ও হয়তো মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু ও আগে তো দেখা করতে আসতো না, কেননা ওর স্বামী খুব শক্ত টাইপের লোক। সে ওকে বাইরে আসতে যেতে দিত না। যাই হোক, আমি ওকে দেখে ওর গলা জড়িয়ে ধরার চেষ্টা করলাম, কেননা আমি দিদিকে এতদিন পরে দেখেছিলাম। কিন্তু ও আমাকে দূরে ঠেলে সরিয়ে নিল আর বলল, তুই এখানে কেন এসেছিস? তোর কারণে সমস্ত মহল্লার সামনে আমাদের পরিবারে এত অসম্মান হয়েছে, আর তুই মুখ উঠিয়ে এখানে চলে এসেছিস? আমি বললাম, আমি নিজের মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ও
ও বলল, কোন মা? মা তো এই দুনিয়াতেই নেই। সে তো সমাজের কথা শুনে শুনে উপরে চলে গেছে। তোর কারণে আমারও ডিভোর্স হয়ে গেছে। সবাই আমাকে বলছিল যে তোমার বোন নিজের স্বামীকে মেরে ফেলেছে, তুমিও নিজের স্বামীকে মেরে ফেলতে পারো। এই বাড়ি মা আমার নামে করে দিয়েছে। আমি নিজের বাচ্চাদের নিয়ে এখানে থাকি। তোর জন্য এখানে কোনো জায়গা নেই, তুই এখান থেকে যেতে পারিস। ও তো আমাকে ভিতরে অবধি যেতে দেয়নি, বাইরে থেকে সব কিছু শেষ করে দিলে। আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। পরে জানতে পারলাম যে ও কোনো একজনকে বিয়ে করবে, আর 2-1 দিনের মধ্যেই ওর বিয়ে। এসব আমাদের পাশের বাড়ি আন্টি বলেছিল। আমি ভাবতে থেকে গেলাম যে আমার কি অপরাধ ছিল। আমি তো শুধু এই ব্যাপারটা নিয়ে খুশি ছিলাম যে আমার বিয়ে একটা ভালো পরিবারে হচ্ছে। আমার উপরে কি এত খারাপ নজর লেগে গেছিল যে আমি এখনো শান্তিতে বাঁচতে পারছি না? কারো কপাল এতটা খারাপ কিভাবে হতে পারে? আমি আমার দিদিকে বলছিলাম যে দেখ, সন্ধ্যা হতে যাচ্ছে, আমাকে এক রাতের জন্য অন্তত থাকতে দে। এটা সেই বাড়ি যেখানে আমরা সবাই একসাথে বড় হয়েছি। এই বাড়িতে আমাদের শৈশব কেটেছে। আমরা এই বাড়ি থেকে নববধূ হয়ে বিদায় নিয়েছিলাম। আমার সাথে এত বড় অন্যায় করিস না। ও বলল, যদি আমি তোকে এক রাতের জন্য এখানে থাকতে দিই, তাহলে তোর কারণে আমার জীবন আবার নষ্ট হয়ে যাবে। আমাকে আমার স্বামী আমার সন্তানের বাবা ছেড়ে দিয়েছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? এখন তুই এটা কেন চাইছিস যে আমার হবু স্বামীও আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ছেড়ে চলে যাক? সেও খুব একটা ভালো মানুষ না। ওর দুজন স্ত্রী আছে, তারপরে ও আমাকে বিয়ে করছে। আমার অবস্থা তোর থেকেও খারাপ। তোর সাথে তো কেউ নেই, কিন্তু আমার সাথে 3-3টা জীবন জড়িয়ে আছে। দিদির চোখে জল এসে গেছিল। ও আমার সামনে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দে আর এখান থেকে চলে যা। আমি মাথা নিচু করে নিলাম আর বললাম, ঠিক আছে, ভগবান তোকে খুশি রাখুক। আমি তোর সাথে জেনে বুঝে কিছুই করিনি, এটা তুমিও জানিস। আমি এদিকে ওদিকে ঘুরতে থাকলাম। যখন রাত হয়ে গেল তখন রাস্তায় বসে কাঁদতে লাগলাম। এখন আমি কোথায় যাব? হয়তো জেলের সেই মহিলা ঠিকই বলেছিল যে এই দুনিয়াতে একটা বড় জেল, আর তুমি ছোট জেলে এসে পড়েছ। সেখানে তোমার সাথে আরও বেশি খারাপ হতো। এখন রাত, এই সময় আমি একা মেয়ে রাস্তায় বসে আছি। সেখানে আমার এক দিদিও আছে, আর সেটা এই গলি থেকে 2টো গলির পরেই। কিন্তু আমি রাত কাটানোর জন্য সেখানে যেতে পারছি না। আমার খুব খিদেও পেয়েছিল। আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম আমার কপাল এত খারাপ কেন। এসবই ভাবছিলাম, এমন সময় দেখলাম সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সে হয়তো আমার দিকে দেখছিল না। সে একজন ভিখারি ছিল। আমি ভাবতে লাগলাম, আমার জীবনও কি এরকমই হবে? কেননা যদি আমাকে বেঁচে থাকতে হয়, তাহলে বেঁচে থাকার জন্য কিছু না কিছু তো করতেই হবে। আমিও কি রাস্তায় ভিক্ষা করব? এটা সেই পাড়া ছিল যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানে আমার বান্ধবীরা থাকতো, আত্মীয় শিক্ষকও থাকতো, দোকানদারেরাও আমাকে চিনতে। তারা যখন আমাকে ভিক্ষা করতে দেখবে তখন কি ভাববে? আমি এসব করতে পারবো না। তাই আমি ভেবে নিয়েছি যে আমি আত্মহত্যা করব। হয়তো আমার অনেক আগে আত্মহত্যা করে নেওয়া উচিত ছিল। এরকম জীবনের থেকে সেটাই ভালো হবে। এরকম ভাবে বেঁচে থেকে কি লাভ? আমার তো সেই সময়ে মরে যাওয়া উচিত ছিল, তখন আমার স্বামী মরে গেছিল। তার সাথে আমারও লাশ বের হলে আমার উপরে এত অত্যাচার হতো না। এই কথাটা আমি আগে কেন ভাবিনি? কিন্তু এখন যখন আমার মাথায় এই কথাটা এসে গেছে, তখন এটার উপরে আমাকে ধ্যান দিতে হবে। আমি ভেবে নিয়েছি যে আমি আত্মহত্যা করব। এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। এসবই ভাবছিলাম, তখন খুব অদ্ভুত একটা কাণ্ড হলো। সেটা এতটা অদ্ভুত যে আমি আশাও করিনি। আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। যখন পিছনে ফিরে দেখলাম, তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা সেই ভিখারি আমার পিছনে দাঁড়িয়ে, যে কিছুক্ষণ আগে আমার সামনে ছিল। আমি ভয়ে সরে গেলাম। তারপরে বললাম, কে তুমি, আর আমার কাছে কি চাও? সে বলল যে আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। এই পাড়াতে ভিক্ষা করতে করতে অনেক বছর কেটে গেছে। তার গলার আওয়াজ যুবকের মতো মনে হচ্ছিল, কিন্তু মুখ বুড়ো মানুষের মতো। আমি বললাম, কি চাই তোমার, যে আমার এত কাছে এসে পড়েছ? সে বলতে লাগলো, তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা, তুমি আমার ব্যাপারে সব জানো, তাই আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইছো? তুমি জানো আমার কতটা দুর্নাম আছে? আমাকে লোকেরা অপয়া বলে, এমনকি আমাকে হত্যাকারী মনে করেন। জেল খেটে এসেছি, আমার এই দুনিয়াতে কেউ নেই, তাই তুমি আমাকে বিয়ে করতে চাইছো? সে বলল, তুমি যাই ভাবো না কেন, কিন্তু তুমি এটা নিশ্চিত জানো যে এখন কেউ যদি তোমাকে বিয়ে না করে তাহলে তোমার জীবনের সাথে কি হবে? আমি চুপ হয়ে গেলাম, কেননা কথা তো সে ঠিকই বলেছিল। সে আরো বলল, আমাকে বিয়ে করে নাও, এতে তোমার ভালোই হবে। আমি বললাম, আমার লাভ লোকসান নিয়ে মাথা ব্যথা নেই। আমার সাথে এত খারাপ হয়ে গেছে যে এখন কি লাভ আর কি বা লোকসান?
সে বলল, তাহলে ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একভাবে বসে কান্না করতে লাগলাম। আমার কপালে কি এই দিন লেখা ছিল যে আমাকে একজন ভিখারিকে বিয়ে করতে হবে? কিন্তু আমি জীবনে এমন এমন বাস্তবতা দেখে এসেছি যে এখন আমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করারও অপরাধ বলে মনে হচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এই কথাটা শুনে সে খুব বেশি খুশি হলো। শুধু বলল, ঠিক আছে, তাহলে এসো আমার সাথে। আমার হাত ধরে আমাকে নিজের সাথে নিয়ে গেল। আমি তার মুখ অব্দি দেখিনি, আর মুখ দেখেই বা কি হবে? যাই হোক, আমাদের বিয়ে হয়ে গেল। আমার সামনে শুধু ম্যারেজ পেপার এসেছিল, আর আমি তাতে সাইন করে দিয়েছিলাম। তাতে কি লেখা আছে তাও দেখিনি, পড়িও নি। সে বলেছিল যে আমার ব্যাপারে সবকিছু জানে, তাই আমার কিছু ওকে বলার দরকারও ছিল না। আমি শুধু একটা আশ্রয় চাই, আর 2 বেলা পেট ভরে খাবার আর সম্মান চাই। এমনিতেও যা কিছু আমার সাথে হয়ে গেছে, আমাকে আর কোনো ভদ্রলোক বিয়ে করবে না। আমার সৌন্দর্য আমার জন্য বিপদ হয়ে গেছিল, আর আমার কপাল তো অনেক আগেই আমাকে ধোঁকা দিয়েছে। আমার কপালে শুধু অপমান অসম্মান ছাড়া কিছুই লেখা নেই। কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যখন সে আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এলো। এখানে একটা বিছানা ছিল, আর তার আশেপাশে অনেক জিনিস রাখা ছিল। আমি অবাক হয়ে ভাবছিলাম, এই ভিখারির কাছে একটা বাড়ি আর এত কিছু জিনিস কোথা থেকে এলো? যাই হোক, আমি বিছানার উপরে বসে পড়লাম। ঘরে অনেক কাপড় চোপড়ও রাখা ছিল। সে বলল, রেডি হয়ে নাও, তুমি যেমনই হও না কেন, আমার জন্য তো আমার নববধূই। আমি মুখ হাত ধুয়ে আসি। আমিও ভাবলাম, হ্যাঁ, এর মুখ হাত ধোয়াটা দরকারও। আমি রেডি হয়ে বিছানার উপরে বসেছিলাম, কিন্তু যখন সে ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন তাকে আমার সামনে থেকে অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা সে আর কেউই না, বরং আমার স্বামী। আমি তাকে দেখে হতবাক হয়ে থেকে গেলাম। বললাম, তুমি তো মরে গেছিলে, এখানে এলে কিভাবে? আমার মাথা ঘুরতে লাগলো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন সে আবারও আমার পাশে বসেছিল। আমি আবারও চিৎকার করে উঠলাম। সে আমার মুখের উপরে হাত রেখে বলল যে আমার কথা মন দিয়ে শোনো। সে বলল, আমাকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছিলাম। আমি ডক্টরকে বলেছিলাম যে সে যেন আমাকে মৃত প্রমাণ করে। আর তুমি কি আমার মরা মুখ দেখেছিলে? আমি বললাম, না, আমাকে তো এমনভাবে ঘোরানো হয়েছিল যে আমি কিছুই দেখতে পাইনি। সে বলল, আমি জেনে বুঝে নিজেকে মৃত প্রমাণ করতে চেয়েছিলাম, কেননা যদি আমি বেঁচে যেতাম তাহলে তারা সবাই মিলে আবারও আমার বিরুদ্ধে চক্রান্ত করতো। আমার সৎ ভাই বোন আর সৎ মা আমার সম্পত্তি হাতানোর জন্য এই সমস্ত কিছু করেছিল। আমি বেঁচে তো গেছিলাম, কিন্তু ওই বিষের কারণে 2-2.5 বছর অব্দি বিছানায় পড়েছিলাম। জানি না কিভাবে আমাকে ডক্টর বাঁচিয়ে নিয়েছিল। আমার এক বন্ধু ছিল যে আমার সাহায্য করেছিল। আমার সমস্ত শরীরে প্রতিদিন এত যন্ত্রণা হতো, যেন মনে হতো আমি মরে যাব। না জানি কতদিন পরে আমি ঠিক হয়েছিলাম, কিন্তু ঠিক হওয়ার পরে আমার কাছে কিছুই ছিল না। পরে জানতে পারলাম যে তোমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি সেই মহিলা উকিলকে পাঠিয়েছিলাম তোমাকে বের করার জন্য। তোমাকে জেল থেকে বের করতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমি নিজেকে জীবিত প্রমাণ করতে চাইতাম না। অনেক কাঠখড় করে কোনো রকম ভাবে তোমাকে বাইরে বের করেছিলাম, আর ভিখারির বেশে তোমার পিছনেই ছিলাম। তারা আমার যে সমস্ত সম্পদের উপরে দখল নিয়েছিল সেটা মোটামুটি 70%-এর মতো, কিন্তু এখনো আমার কাছে 30%-এর মতো সম্পত্তি আছে। এখন আমি আর খুনাখুনি চাই না। ওরা কখনোই আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। এখন আমি তোমাকে পেয়ে গেছি। এখন আমরা অন্য শহরে চলে যাব। সেখানে আমার বাবার আর একটা বাংলো আছে। আমার কাছে যে সম্পদ আছে সেটা দিয়ে কোনো ব্যবসা শুরু করব, আর আমরা সেখানেই থাকবো। আমাকে ক্ষমা করে দাও যে এই সমস্ত কিছু করতে আমার অনেক সময় লেগে গেছে, কিন্তু এত অসুবিধা সত্ত্বেও আমি তোমাকে ভুলিনি। আমি আমার স্বামীর গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার সাথে যা কিছু হয়েছে আমি তার সবকিছু ওকে বলেছি। আমার সমস্ত কথা শুনে ওর চোখে জল এসে গেছিল। তারপর ও আমাকে বলেছিল যে এই সবকিছুকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। আমরা দুজনে এখন একসাথে থাকি, এবং আমরা দুজনে একে অপরকে শক্তি যোগাই। ধন্যবাদ বন্ধুরা।